আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কথা বলবো বায়োকেমিস্ট্রির হাইপোন্যাট্রেমিয়া আর হাইপারন্যাট্রেমিয়া নিয়ে। ক্লিনিক্যাল কন্ডিশন মানে ডিজিজড কন্ডিশন অফ দ্য বডি দুইটা নিয়ে আমরা কথা বলবো। সো হাইপোন্যাট্রেমিয়াকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো ডিসন্যাট্রেমিয়া। ডিসন্যাট্রেমিয়া নামে ডাকা হয়। ইট ইজ দ্য কমনেস্ট ইলেকট্রোলাইট ডিসঅর্ডার অফ দ্য বডি। হাইপোন্যাট্রেমিয়া নট হাইপারন্যাট্রেমিয়া। হাইপোন্যাট্রেমিয়াকে বলা হয় ডিসন্যাট্রেমিয়া। হাইপোন্যাট্রেমিয়াকে বলা হয় ডিসন্যাট্রেমিয়া। This is the commonest electrolyte disorder of the body. Commonest electrolyte disorder of the body is the clinical disorder with plasma sodium concentration of less than 135 millimole per liter. Plasma sodium concentration যদি less than 135 millimole per liter থাকে, তখনই এই কন্ডিশনটাকে আমরা বলি হইল হাইপোন্যাট্রেমিয়া। প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন যদি লেস দ্যান 135 মিলিমোল পার লিটার হয়, তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলি হাইপোন্যাট্রেমিয়া। ঠিক আছে, হাইপোন্যাট্রেমিয়া। এখন টাইপস অ্যান্ড কজেস অফ হাইপোন্যাট্রেমিয়াতে আসি। টাইপস আছে হইল হাইপার ভলেমিক হাইপোন্যাট্রেমিয়া, ইউভলেমিক হাইপোন্যাট্রেমিয়া, আর ফাইনালি হাইপোভলেমিক হাইপোন্যাট্রেমিয়া। তিনটা টাইপ আছে। তিনটা টাইপের তিনটা আলাদা আলাদা রিজন আছে এবং তিনটা সেট অফ ডিজিজেস আছে যেগুলোতে এই জিনিসগুলো দেখা যায়। সো ফার্স্ট অফ অল আমরা আসি হলো হাইপার ভলেমিক হাইপোন্যাট্রেমিয়াতে। হাইপার ভলেমিক হাইপোন্যাট্রেমিয়া কেন কজ হয়? মানে এটা কজ কি? ওয়াটার রিটেনশন উইথ রিলেটিভলি স্মল সোডিয়াম রিটেনশন। ওয়াটার বেশি বেশি রিটেনশন হইতেছে, কিন্তু সোডিয়াম রিটেনশনটা কম হইতেছে বলে হাইপার ভলেমিক মানে ওয়াটার বেশি, হাইপোন্যাট্রেমিয়া মানে সোডিয়াম কম। সো ওয়াটার রিটেনশন ইজ মোর, সোডিয়াম রিটেনশন ইজ লেস। এখন এই হাইপার ভলেমিক হাইপোন্যাট্রেমিয়াটা কোন কোন ডিজিজে আমরা দেখতে পাই? হলো CCF, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিয়ার, নেফ্রোটিক সিনড্রোমে আমরা দেখতে পাই, লিভার সিরোসিসে দেখতে পাই, হেপাটিক ফেইলিয়ারে দেখতে পাই, কোয়াশিওরকোরে দেখতে পাই, রেনাল আর্টারি স্টেনোসিসে দেখতে পাই, রেনাল আর্টারি স্টেনোসিসে দেখতে পাই, এবং প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথিজে দেখতে পাই। দেখতে পাই। ডিজিজগুলোর নাম আরেকবার বলে ফেলি। যেটা হইল কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিয়ার, নেফ্রোটিক সিনড্রোম, লিভার সিরোসিস, হেপাটিক ফেইলিয়ার, কোয়াশিওরকোর, রেনাল আর্টারি স্টেনোসিস, প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথিস। ঠিক আছে, এরপর আসি আমরা সেকেন্ড টাইপ অফ হাইপোন্যাট্রেমিয়া, সেটা হলো ইউভলেমিক হাইপোন্যাট্রেমিয়া। শুধুমাত্র ওয়াটার রিটেনশন হয়। ঠিক আছে, শুধুমাত্র ওয়াটারটা রিটেনশন হয়। ঠিক আছে, এটার কজ কি? শুধুমাত্র ওয়াটার রিটেনশন অনলি। কোন কোন ক্লিনিক্যাল কন্ডিশনে এটাকে পাওয়া যায়? এটা হলো SIADH, সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ADH, এটাকে পাওয়া যায়। সাইকোজেনিক পলিডিপসিয়াতে পাওয়া যায়। এক্সেস ওয়াটার ইনটেক যখন হয়, সেটাকে আমরা বলতেছি যে সাইকোজেনিক পলিডিপসিয়া। হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড হরমোন যখন ল্যাক করে, তখন সেটাকে আমরা বলতেছি যে হাইপোথাইরয়েডিজমে এই ইউভলেমিক হাইপোন্যাট্রেমিয়া হয়। তারপর অ্যাডিসন্স ডিজিজ, কর্টিসল ডেফিসিয়েন্সি। অ্যাডিসন্স ডিজিজ মিনস কর্টিসল ডেফিসিয়েন্সি। এই অ্যাডিসন্স ডিজিজেও ইউভলেমিক হাইপোন্যাট্রেমিয়া হয়। তারপর ইনফিউশন অফ ইন্ট্রাভেনাস ফ্লুইড উইদাউট সোডিয়াম ক্লোরাইড। কোনো সোডিয়াম ক্লোরাইড নাই এরকম একটা ফ্লুইডকে ইন্ট্রাভেনাসলি আমরা ইনফিউজ করলে তখন ইউভলেমিক হাইপোন্যাট্রেমিয়া হতে পারে। ফর এক্সাম্পল, এই যে ডেক্সট্রোজ সলিউশন যখন আমরা দিই, তখন ইউভলেমিক হাইপোন্যাট্রেমিয়া হতে পারে। ঠিক আছে, ফাইনালি আমাদের ফাইনাল টাইপ অফ হাইপোন্যাট্রেমিয়াতে আমরা আসি, সেটা হইল হাইপোভলেমিক হাইপোন্যাট্রেমিয়া। এখন হাইপোভলেমিক হাইপোন্যাট্রেমিয়ার কজটা কি? পারসিস্টেন্ট সল্ট অ্যান্ড ওয়াটার লস। এদিকে কি হইতেছিল? এদিকে এই দুইটা জায়গাতেই ওয়াটার রিটেনশন হইতেছিল, সল্ট রিটেনশন হইতেছিল, আবার এখানে শুধুমাত্র ওয়াটার রিটেনশন হইতেছিল, আর এখানে বোথ ওয়াটার অ্যান্ড সল্ট লস হবে। পারসিস্টেন্ট ফর আ লং টাইম ধরে ওয়াটার অ্যান্ড সল্ট লস হবে।
এখন এটা হইল কারণ। এখন কি কি ক্লিনিক্যাল কন্ডিশনে আমরা পেতে পারি এই যে এই হাইপোভলিমিক হাইপোনাট্রেমিয়া? এটা হলো অসমোটিক ডাইউরেসিস, ডাইউরেটিক অ্যাবিউস আর রেনাল ফেইলিয়ারের মধ্যে আমরা হাইপোভলিমিক হাইপোনাট্রেমিয়া পাই। আমরা হাইপোভলিমিক হাইপোনাট্রেমিয়া পাই হইল অসমোটিক ডাইউরেসিস, ডাইউরেটিক অ্যাবিউস অ্যান্ড রেনাল ফেইলিয়ারের মধ্যে। হাইপোভলিমিক হাইপোনাট্রেমিয়া আমরা পাই হইল রেনাল ফেইলিয়ার, ডাইউরেটিক অ্যাবিউস আর অসমোটিক ডাইউরেসিসের মধ্যে। ঠিক আছে, এই গেল আমাদের হাইপোনাট্রেমিয়া অর ডিসনাট্রেমিয়ার টাইপস অ্যান্ড কজেস। এরপর আসি আমরা হলো কনসিকুয়েন্স অফ হাইপোনাট্রেমিয়া। হ্যাঁ, কনসিকুয়েন্স অফ হাইপোনাট্রেমিয়া। হাইপোনাট্রেমিয়া হইলে কি হয়? সেলুলার ওভার হাইড্রেশন অ্যান্ড সেরিব্রাল ইডেমা। হাইপোনাট্রেমিয়া হইলে কি হয়? হাইপোনাট্রিয়া মানে কি? সোডিয়াম ক্লোরাইড কম, সোডিয়াম আয়ন কম থাকতেছে মানে ওয়াটার, মানে ওয়াটারটা বেশি থাকতেছে। সোডিয়াম আয়ন কম থাকতেছে মানে ওয়াটারটা বেশি থাকতেছে। সেলুলার ওভার হাইড্রেশন অ্যান্ড সেরিব্রাল ইডেমা। সেলুলার ওভার হাইড্রেশন অ্যান্ড সেরিব্রাল ইডেমা। ECF hypotonicity compared to ICF, ECF hypotonicity compared to ICF causes water entry into the cell from ECF by osmosis that causes cellular overhydration and cerebral edema. Most of the clinical effects of hyponatremia occur due to this consequence, especially due to cerebral edema. ঠিক আছে, especially due to cerebral edema. আচ্ছা, কি হইতেছে বেসিক্যালি? ECF হাইপোটনিসিটি, ECF এর হাইপোটনিসিটি, ECFের মধ্যে ECFটা হলো হাইপোটনিক কম্পেয়ার্ড টু ICF অ্যান্ড দিস কজেস ওয়াটার এন্ট্রি ইনটু দ্য সেল, মানে সেলের মধ্যে ওয়াটার এন্ট্রি করবে ফ্রম দি ECF বাই অসমোসিস দ্যাট কজেস সেলুলার ওভারহাইড্রেশন। সেলের মধ্যে ওয়াটার বেশি ঢুকলে সেলুলার ওভারহাইড্রেশন হবে এবং সেরিব্রাল ইডেমা হবে, মানে সেলগুলো ফুলে ফুলে যাবে, ফুলে ফুলে বার্স্ট করবে, ওয়াটার বেশি হয়ে থাকবে, এই জন্য সেরিব্রাল ইডেমা হবে। মোস্ট অফ দ্য ক্লিনিক্যাল ইফেক্টস অফ হাইপোনাট্রেমিয়া অকার ডিউ টু দিস কনসিকুয়েন্স। ক্লিনিক্যাল ইফেক্টস যেগুলো হাইপোনাট্রেমিয়ার যে ক্লিনিক্যাল ইফেক্টসগুলো আমরা দেখি, সেই ক্লিনিক্যাল ইফেক্টসগুলো বেসিক্যালি হইল সেরিব্রাল ইডেমা হওয়ার কারণে। ঠিক আছে, ডিউ টু দিস কনসিকুয়েন্স, স্পেশালি ডিউ টু সেরিব্রাল ইডেমা। সেরিব্রাল ইডেমা হওয়ার কারণে এই যে ক্লিনিক্যাল ইফেক্টস অফ হাইপোনাট্রেমিয়াগুলো বেশি বোঝা যায়। ঠিক আছে, এরপর আসি সাইন্স অ্যান্ড সিমটমস। সাইন্স অ্যান্ড সিমটমস স্টার্ট অ্যাট প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন লেস দ্যান 130 মিলিমোল পার লিটার। আমরা কি বলছিলাম? আমরা হাইপোনাট্রেমিয়া কনসিডার করি হইল লেস দ্যান 135 মিলিমোল পার লিটার হইলেই আমরা হাইপোনাট্রেমিয়া কনসিডার করতে শুরু করি। কিন্তু যদি হাইপোনাট্রেমিয়া লেস দ্যান 130 মিলিমোল পার লিটার হয়ে যায়, তখন ক্লিনিক্যাল যেই সিমটমসগুলো আছে, ক্লিনিক্যাল সাইন্স অ্যান্ড সিমটমসগুলো যেগুলো আছে, সেগুলো অ্যাপিয়ার করা শুরু করে। এখন সাইন্স অ্যান্ড সিমটমসগুলো কি? নজিয়া হইতে পারে, হেডেক হইতে পারে, ল্যাথার্জি হইতে পারে, ম্যালাইস হইতে পারে, ডেলিরিয়াম হইতে পারে। ম্যালাইস হইতে পারে, ডেলিরিয়াম হইতে পারে। নজিয়া, হেডেক, ল্যাথার্জি, ম্যালাইস, ডেলিরিয়াম। ঠিক আছে, নজিয়া, হেডেক, ল্যাথার্জি, ম্যালাইস, ডেলিরিয়াম। এরপর আসি যদি প্লাজমা সোডিয়াম আয়ন কনসেন্ট্রেশন যদি লেস দ্যান 110 মিলিমোল পার লিটার হয়ে যায়, তাহলে কি দেখতে পাই আমরা? ড্রাউজিনেস, কনফিউশন, কনভালশন, স্টিউপর, কোমা অ্যান্ড ইভেন ডেথ। এটার নিচে গেলে, এই ভ্যালুর নিচে গেলে কোমা অ্যান্ড ডেথও হইতে পারে। ড্রাউজিনেস হবে, কনফিউশন হবে, কনভালশন হবে, স্টিউপর হবে, কোমা হবে, ডেথ হবে। ঠিক আছে, তারপর অ্যাকিউট ডেভেলপমেন্ট অফ হাইপোনাট্রেমিয়া within 2 days is more serious and death occurs at plasma sodium concentration of less than 1 millimole per liter. যদি অ্যাকিউট ডেভেলপমেন্ট হয়, হাইপোনাট্রেমিয়া অনেক বছর ধরে বা অনেক দিন ধরে ডেভেলপ করলে তখন মানে এটার ক্ষতিকর ইফেক্টটা কম হতে পারে। কিন্তু অ্যাকিউটলি যদি ডেভেলপ করে, হঠাৎ করে যদি সোডিয়াম কন্টেন্ট কমে যায়, ধরেন যে উইদিন 2 days যদি সোডিয়াম কনসেন্ট্রেশন কমে যায়, তাহলে কী হবে? এটা হলো মোর সিরিয়াস এবং ডেথ ক্যান অকার at the plasma sodium concentration of less than 120 millimole per liter. ঠিক আছে, less than 120 millimole per liter.
Chronic development of hyponatremia by greater than or equal to 3 days is more tolerable because it allows time for osmotic adjustment. And chronic development যদি হয়, টাইম বেশি লাগতেছে, অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছে, বডি অসমোটিক অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছে, কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছে, যদিও ক্ষতিকর কিন্তু তাও অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছে, এই জন্য মোর টলারেবল বলতেছি আমরা। আচ্ছা, osmotic adjustment between neurons and their surrounding ECF, so patient may be conscious even at plasma sodium less than 100 millimole per liter. এরকম ক্রনিক ডেভেলপমেন্ট যদি হয় তাহলে লেস দ্যান 100 মিলিমোল পার লিটারও যদি হইল সোডিয়াম আয়ন কনসেন্ট্রেশন, তাহলেও পেশেন্ট কনসিয়াস থাকতে পারবে। কিন্তু এই যে অ্যাকিউট যখন হয়, কম সময়ের মধ্যে যখন হাইপোনাট্রিমিয়া হয়ে যায়, তখন যদি প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন লেস দ্যান 120 মিলিমোলও হয়ে যায় তাহলে নিশ্চিত মৃত্যু হয়ে যাবে। ঠিক আছে, এরপর মোর্টালিটি অফ ক্রনিক হাইপোনাট্রিমিয়া ইজ 4% অ্যান্ড মোর্টালিটি অফ অ্যাকিউট হাইপোনাট্রিমিয়া ইজ অলমোস্ট 50%। ঠিক আছে, কোথায় 4% আর কোথায় 50%। সো হাইপোনাট্রিমিয়া ক্রনিক হইলে এটা মোর টলারেবল, অ্যাকিউট হইলে লেস টলারেবল। ঠিক আছে।